ভাবিকে দেখতাম ভাইয়া রাতে দোকান বন্ধ করে ফেরার ঠিক আগের সময়টাতে আয়নার সামনে দাঁড়াতেন, পরিপাটি করে সেজে গুজে তবেই দরজা খুলতেন। আমি আড়ালে হাসতাম। একদিন ধরা পড়ে গেলাম। ভাবি তখন ম্লান হেসে বললেন, হাসছিস কেন নিশা? শোন, তোর ভাইয়া তো সারাদিন দোকানে শত শত সাজগোজ করা সুন্দরী কাস্টমার দেখে। ঘরে ফিরে যদি সে আমাকে এলোমেলো অবস্থায় দেখে, তবে ধীরে ধীরে আমার প্রতি তার আকর্ষণ আর মনোযোগ দুইটাই করি। আমি তখন কিশোরী সুলভ চপলতে বলেছিলাম, ভাবি তুমি তো পরকীয়াকে হাইলাইট করছো, ভাইয়া বাইরে প্রেমে পড়বে বলে তুমি ঘরে সেজে বসে থাকো। ভাবি গম্ভীর হয়ে বলেছিলেন, যাদের পরকীয়া করার তারা ঘরে হুড়পুরি থাকলেও করবে। ভাবির কথাগুলো আমার কাছে স্রেফ নাটক মনে হয়েছিল, ঠিক যেমন নাটক মনে হয়েছিল বড় আপার আচরণ। আপা আর দুলাভাই যখন বাড়িতে বেড়াতে এলেন, খাওয়ার টেবিলে দেখলাম দুলাভাই 1 চামচ পোলাও তুলে দিতে আপা একদম ন্যাকামি সুরে বলল, আরে না, আর দিও না, আমি একদম খেতে পারবো না। আমার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। কি বলে এই মেয়ে তো 1 গামলা ভাত একেবারে খেয়ে ফেলে, আর পোলাও ওর তো খুব প্রিয় খাবার। তবু ওখানে কথাটা বললাম না। পরদিন সকালে নাস্তার টেবিলে যখন একই চিত্র দেখলাম, পরে আপাকে ডেকে কথাটা বললাম, কি রে আপা, তোর কি হয়েছে? ডায়েট করছিস নাকি? আপা তখন বলল, ডায়েট না রে হাতি, শোন তোকে একটা কথা বলি, যখনই হাজবেন্ডের সামনে খুব বেশি খাওয়া দাওয়া করবি, প্রথম সে খুশি হবে, কিন্তু তারপর যখন একটু মোটা হয়ে যাবি, তখনই দেখা যাবে সে হাসির ছলে, তার ছিলের ছলে সবার সামনে ছোট করে বলছে, তুই কি পরিমাণ খাস, এত বেশি খাস যে তার বেতনের সব টাকায় চাল কিনতে শেষ হয়ে যায়। ওই কথাটা শুনতে কি তোর ভালো লাগবে? তখন আমি ভ্রু কুচকে বললাম, মানেটা কি? তাহলে কি বিয়ের পর সারা জীবন ডায়েট করে থাকবো? করেই থাকবো? আপা বলল, না রে, স্বামী যদি ভালো হয় তাহলে তুই 1 গামলা কেন, 1 বালতি খা, কোনো সমস্যা নেই। কিন্তু স্বামীর মনের মধ্যে যদি তোর প্রতি বিন্দু পরিমাণ অসম্মান থাকে, ভালোবাসা ঘাটতি থাকে, তাহলে সবার সামনে তোকে হেসে হেসে অপমান করা তার জন্য ডাল ভাতের ব্যাপার। তোর দুলাভাই ওই ধাঁচের লোক। আমি ডায়েট করি না, কিন্তু ও যখন বাড়িতে থাকে না তখন নিজের মতো করে খেয়ে নেই। আবার কণ্ঠস্বর কেমন যেন লাগলো। আমি হা করে গেলাম। আমার বোন এত নাটক জানে? মানে ও শ্বশুর বাড়িতে চুরি করে খায়? কি অদ্ভুত। স্কুল লাইফের প্রাণের বান্ধবী ছবি ইদানিং ফোন ধরে না, সোশ্যাল মিডিয়া তো খুব একটা অ্যাক্টিভ থাকে না। তাই একদিন ওর শ্বশুর বাড়িতে উপস্থিত হলাম। আমরা দুজনে একই রকম ছিলাম, কিন্তু ওকে দেখে আমি থমকে গেলাম। চুপচাপ কেমন যেন গুটিয়ে গেছে মেয়েটা। আমি হেসে হেসে বললাম, কিরে, আমি তো ভেবেছিলাম তুই আমাকে দেখে লাফিয়ে উঠবি আর আমাদের সেই বিখ্যাত নষ্ট হাসিটা চলতেই থাকবে। কিন্তু আমার বান্ধবীর তার কণ্ঠে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, এখন মেপে হাসতে হয়। আমি বললাম, মানে? ও একটু চুপ থেকে বলল, তোর দুলাভাই ওরকম একদম পছন্দ করে না যে আমি বেশি কথা বলি, বেশি হাসি। ওর ভাষায় বেশি এক্সপ্রেসিভ মেয়েরা নাকি ভালো না। তাই বলে তুই এমন চুপচাপ হয়ে যাবি? আমি ওকে জিজ্ঞাসা করলাম। তারপর সে বলল, কি করব বল? প্রথম আমি আগের মতোই ছিলাম। ওর ফ্রেন্ডসরা বাসায় এলে আমি গল্প করতাম, হাসতাম। পরে একদিন সবাই চলে যাওয়ার পর ও নোংরা ভাষায় বলল, এত হাসাহাসি আর ঢলে পড়া অভ্যাস থাকলে আমি যেন রেড লাইট এরিয়াতে গিয়ে এসব করি। ছবির কথা শুনে আমি আটকে উঠলাম। কোন হাজবেন্ড তার ওয়াইফকে এটা বলতে পারে? আমি তড়িঘড়ি করে উঠে এলাম। ভাবি নিজেকে সাজিয়ে রাখতেন ভালোবাসা টিকিয়ে রাখতে, আপা নিজেকে আটকে রাখতেন অপমান এড়াতে, আর ছবি সে নিজের স্বাভাবিক সত্তাটাকে ধীরে ধীরে মুছে ফেলেছে শুধু ভালো স্ত্রী হওয়ার জন্য। জীবন বড় অদ্ভুত শিক্ষক। আমার বিয়ে হলো দীপ্তর সাথে। সরকারি চাকরি করা অত্যন্ত লাজুক আর মেধাবী একটা ছেলে। বিয়ের প্রথম কিছুদিন যেন রঙিন বাতাসের মতো ছিল। আমি হাওয়ায় ভাসছিলাম। এক রাতে দীপ্ত পাশে শুয়ে বলল, নিশা, তুমি তো অনার্স পাস করা একটা মেয়ে, সবসময় কচি খুকি সেজে থাকার ভান করো কেন? এত হাসাহাসির কি আছে সবার সাথে, বিশেষ করে আমার চাচাতো ভাইদের সাথে? শোনো, আমি সরকারি চাকরি করি, আমার বউ হবে রিজার্ভ, সে সব সময় সব জায়গায় গিয়ে ঢলে পড়বে না। তোমার দেখি ঢলে পড়াটাই স্বভাব। আমার মাথায় তখন ছবির কথাগুলো ঘুরছিল। দীপ্ত কি এখন আমাকেও রেড লাইট এরিয়াতে দাঁড় করিয়ে ছাড়বে তার কথা দিয়ে? অবশ্য ও এমন কিছু বললো না। ও আমার খুব কাছে চলে এলো। কাল পর্যন্ত আমার কাছে যা ভালোবাসা আদর মনে হচ্ছিল, আজ কেন যেন নিজেকে সেই রেড লাইট এরিয়ার মেয়ে মনে হচ্ছে। আচ্ছা, দীপ্ত স্পর্শে তো আমি কোনো আজ সারা দেইনি, তাহলে ও আমার শরীর দখল করলো কেন? এক ফোঁটা পানি চোখ দিয়ে গড়িয়ে পড়লো। তার কিছুদিন পর দীপ্তর বদলি হয়ে গেল রংপুরে। আমিও সাথে গেলাম। ওখানে নিজের আলাদা একটা সংসার সাজিয়ে নিলাম। প্রায় 2 বছর কেটে গেল। ছুটির এক সকালে নাস্তার টেবিলে বসে দীপ্ত বলল, শোনো নিশা, আমি একটু বের হবো, আমার ফিরতে ফিরতে রাত হবে, এক কলিকের বাসায় দাওয়াত আছে। আমি বললাম, কই, আমাকে তো বললা না? সে বললো, এই তো বললাম। আমি তাকে আবার বললাম, আমাকে নিয়ে যাবা না? দীপ্ত এক ঢুকে গ্লাসের পানিটুকু শেষ করে খুব অদ্ভুত এক রুক্ষ সুরে বলল, না, ও ফ্যামিলি সহ ইনভাইট করলো, তোমাকে নিয়ে যাবো না। নিজের চেহারাটা দেখছো আয়নাতে? এলোমেলো চুল, কতদিন শ্যাম্পু করো না কে জানে। রুক্ষ তো ক্রিম টিম মুখে মাখো না নাকি? কেমন যেন দেখা যায় তোমাকে। বিয়ের আগে তো কেমন পুতুল পুতুল লাগতো, আর এখন এই অবস্থা কেন? আমি থ হয়ে গেলাম। দীপ্ত উঠে চলে গেল। বিয়ের আগে বলা ভাবির কথাগুলো মনে পড়ে গেল। তার মানে সত্যি এরকম হয়? আমি গুছিয়ে থাকলে আজকে হয়তো বা দীপ্ত আমাকে এই কথাগুলো বলতে পারতো না। এমনিতেই আমি খাবার কম খাই, কিন্তু প্রেগনেন্সির শুরু দিকে ক্ষুধা বেড়ে গেল। তখন আমার প্রেগনেন্সির 4 মাস চলছে। ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে এসেছি। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে খুব আদর করে। আমার ননদ রিনি খুব যত্ন করে খাবার তুলে দিচ্ছিল আমাকে। ঠিক এমন সময় দীপ্ত হাসতে হাসতে বলল, রিনি, তুই ওর প্লেটে খাবার তুলে দিতে দিতে ক্লান্ত হয়ে যাবি, ওটা ওকেই তুলে দে। দেখছিস না ফুলে ফুপে কি অবস্থা হয়েছে? গর্ভকালীন অবস্থায় মেয়েদের শারীরিক যে পরিবর্তন আসে, সেই অনুযায়ী আমার ওজন খানিকটা বেড়েছে, কিন্তু সেই কথা যে আমাকে এইভাবে শুনতে হবে তা বুঝতে পারিনি। রিনি চুপ করে গেল। শাশুড়ি ধমক দিতে গিয়েও থেমে গেলেন। যা কিছুই হোক না কেন, ছেলে এই সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। দীপ্ত
খাচ্ছিল, সাথে হু হু করে হাসছিল। তার হাসি আর থামতেই চায় না। মুখ ভর্তি ভাত নিয়ে আমার দিকে তাকিয়ে সে বলতে লাগলো, আরে লজ্জা করো না, খাও খাও। আমার চোখে কেমন যেন পানি চলে এলো। সেটা ঠেকিয়ে রাখতে আমার প্রাণপণ চেষ্টা করতে হয়েছিল সেদিন। বড় আপার কষ্টটা সেই দিন বুঝেছিলাম, তার নাটকের মানে সেই দিন আমি বুঝতে পেরেছিলাম, তার ন্যাকামির অর্থ সেই দিন ধরতে পেরেছিলাম। সেই রাতে আচমকা ব্লিডিং শুরু হলো। আমার বাচ্চাটা জন্মের আগেই মরে গেল। বেশ কিছুদিন লাগলো হাসপাতালে ডাক্তার, টেস্ট এসব করতে করতে। দীপ্ত রংপুর চলে গেছে, তার ছুটি শেষ। আমি কিছুটা সুস্থ হলে রংপুর যাবার সিদ্ধান্ত নিলাম। শাশুড়ি বললেন, আমার চাচাতো দেবর আমাকে দিয়ে আসবে, এই একা শরীরে জার্নি করা ঠিক হবে না। আমিও রাজি হতে গিয়েও হলাম না, কারণ দীপ্ত সেটা পছন্দ করে না। তার মতো সরকারি অফিসারের বউ অন্য কারোর সাথে জার্নি করছে, হোক সে যতই তার ভাই, এটা তার চোখে অশোভন। একাই রওনা দিলাম আমি বুঝলাম আমিও ছবির মতোই হয়ে গেছি। কবে তা ঠিক বুঝতে পারিনি। আমি এখন মেপে কথা বলি, মেপে মেপে হাসি। পৌঁছে সব কাজ সেরে নিয়ে গোসল করে পরিপাটি হয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম, ঠিক ভাবির মতো। ও এলে হাসি মুখে দরজা খুললাম। রাতে খাবার সময় আমি হাফ চামচ ভাত নিলাম আর এক টুকরো মাছ। খাওয়া শেষ হয়ে গেল খুবই দ্রুত। আমি হাত ধুয়ে এসে দেখি দীপ্ত তখনও খাচ্ছে আর টিভি দেখছে। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ নাকি? আমি বললাম, না তো। তারপর বললো, তুমি তাহলে এত কম খেলে যে? আমি বললাম, আমি তো কমই খাই, ওটা তো গর্ভবতী অবস্থায় ক্ষুধা বেড়ে গিয়েছিল, তাই বেশি খেয়েছিলাম। তারপর সে বললো, ভালোই হয়েছে, নয়তোবা প্রতিদিন আমাকে চাল কিনতে হতো। এই কথা বলে সে কেমন যেন দানবের মতো হাসতে লাগলো। আমি দুই হাত আমার পেটে রাখলাম, যেখানে আমার ছোট্ট সোনামণি ছিল। এই রুটিন চলতে লাগলো, কিন্তু একদিন কানে ভেসে এলো এক গুঞ্জন, পরকীয়ার গুঞ্জন। দীপ্ত নাকি তার অফিসের কলিগের সাথে। সন্দেহ খুব খারাপ জিনিস, এতদিন যা করিনি, তারপর আমি সেটাই করলাম। ফোন ঘাটলাম, পাসওয়ার্ডটা আগে একবার দেখেছিলাম। আমার পৃথিবীটা ওলট পালট হয়ে গেল। মহিলাটির নাম মিনু, তার সাথে দীপ্তর বিশ্রী অশালীন সব মেসেজ। গ্যালারিতে ঢুকতেই আমি স্তম্ভিত। ছবি, ভিডিও ছড়াছড়ি, বলাই বাহুল্য সেগুলো সবই ছিল অশ্লীল। ফোনটা রেখে কাঁদতে কাঁদতে ছাদে উঠে গেল। হঠাৎ আমার কাজিন রুম্পা আপুর ফোন এলো আমার ফোনে। আমাদের বোনদের মধ্যে ও দেখতে একটু কালো আর হাইটটাও সামান্য কম। অন্যদিকে ওর হাজবেন্ড দুধে আলতা, লম্বা, হ্যান্ডসাম। এই কথা সেই কথার পর এক পর্যায়ে জানতে চাইলাম, আচ্ছা আপু, তুমি ভাইয়ের সামনে সবসময় পরিপাটি থাকো? সে বলল, কেন রে, যখন ইচ্ছা হয় তখন সাজগোজ করি, আর যখন ইচ্ছা হয় না তখন ধুলা কাপড় চোপড় পরে চুল এলিয়ে দিয়ে সোফায় পা তুলে বসে চিপস খায়। এমন কথা বলছিস কেন? আমি উত্তর না দিয়ে বললাম, ধরো এক আধ দিন তোমার বেশি ক্ষুধা লাগলে তুমি কি ভাইয়ের সামনে পেট ভরে খাও, নাকি লজ্জা পাও, নাকি আড়ালে খাও? ও হাসতে লাগলো, কণ্ঠে কিশোরী সুলভ চপলতা। বলল, কি হয়েছে তোর, বলতো? কি সব আবল তাবল বলছিস? আরো কিছু কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। তখন আমি বুঝলাম, খাওয়া, ওজন, সৌন্দর্য সবকিছুই ম্যাটার করে না যদি সত্যিকারে ভালোবাসা থাকে। ছাদ থেকে নেমে আমি আর কাঁদিনি। আমি বুঝে গেছি যে ভালোবাসা অর্জনের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিতে হয়, সে ভালোবাসা আসলে একটা মরিচিকা। পরদিন সকালে দীপ্ত শাওয়ারে গেলে ওর ফোনে সমস্ত অশালীন মেসেজ, কল রেকর্ড আর মিনু নামে সেই কলিগের সাথে তোলা আপত্তিকর ছবি ও ভিডিও নিজের ফোনে ট্রান্সফার করে নিলাম। প্রতিটি প্রমাণ গুছিয়ে রাখলাম। এরপর আমি ফিরলাম নিজের সত্তায়। রাতে খাবার টেবিলে আমি আর আধা চামচ ভাত নিয়ে বসে রইলাম না। নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী পেট ভরে খেলাম। বহুদিন পর দীপ্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছি। ও অফিস থেকে ফেরার সময় আর কৃত্রিম পরিপাটি হয়ে দরজায় দাঁড়িয়ে থাকলাম না, বরং ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরে চুলগুলো এলোমেলো করে খোপা করে নিজের প্রিয় একটা বই পড়তে লাগলাম। পাশের বাসা ভাবির সাথে বারান্দায় দাঁড়িয়ে প্রাণ খুলে হাসলাম, যা দীপ্তর ভাষায় ছিল ঢলে পড়া। অবশ্য দীপ্তর বিরক্তি চরম পৌঁছাতে দেরি হলো না। একদিন খাবার টেবিলে যখন দ্বিতীয়বার ভাত নিতে গেলাম, দীপ্ত সব শব্দে গ্লাসটা টেবিলে রেখে গর্জে উঠলো আর বলল, কি শুরু করেছো এসব নিশা? চেহারা তো আগেই গেছে, এখন দেখছি রাক্ষসের মতো খাওয়া শুরু করেছো। আবার পেট বেঁধেছো নাকি? কই, আমার তো কোনো প্ল্যান নেই। কার সাথে কি করেছো? অবশ্য বাইরের মানুষের সাথে ইদানিং আবার তোমার যে ঢলাঢলি বেড়েছে, বলে খুব কুৎসিত ভাষায় একটা গালি দিল আমাকে। আমি শান্ত গলায় উত্তর দিলাম, ওটা আমি করি না, ওটা তুমি করো। অফিসে বাইরে ফোনে কোনো এক মিনুর সাথে। মিনু নামটা যেন দাবানলের মতো কাজ করলো। হঠাৎ করে দীপ্ত আমার উপর চড়াও হলো। চড়, লাথি, ঘুষি এক নাগাড়ে দিয়ে চললো। আমি আশ্রে পড়লাম দেয়ালে। ঠোঁটের কোন ফেটে রক্ত গড়িয়ে পড়লো। হাত ও কাঁধে কালশিটে দাগ পড়ে গেল, পা মুচকে গেল। কিন্তু আমি এবার আর চিৎকার করে কাঁদলাম না। কোনো মতে পাটা টানতে টানতে ঘরে গিয়ে নিজের ফোন আর প্রয়োজনীয় নথিপত্র নিয়ে খুব কষ্টে সোজা থানায় হাজির হলাম। খুব দ্রুতই আমাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হলো। রিপোর্ট আসার পর ওসি ফাইলটা কিছুক্ষণ নীরবে দেখলেন, তারপর মাথা তুলে বললেন, প্রমাণগুলো খুব স্ট্রং। ছোট্ট একটা বিরতির পর তিনি নির্দেশ দিলেন, আসামিকে নোটিশ পাঠাও, প্রয়োজন হলে ইমিডিয়েট অ্যাকশন নাও। সেদিন বিকেলে দীপ্তর ফোনে থানা থেকে কল গেল, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানায় আসতে হবে। দীপ্ত প্রথমে ব্যাপারটা খুব হালকা ভাবে নিল। থানায় ঢোকার পর পরিস্থিতি আর সেরকম থাকলো না। ওসি সরাসরি ফোনটা সামনে রেখে বললেন, এগুলো আপনার? দীপ্ত মুখের রংটা বদলে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, পার্সোনাল ব্যাপার স্যার। ওসি তখন কড়া গলায় বললেন, কারো শরীরে হাত তোলাও পার্সোনাল? ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বটুকু খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।